আপনি যদি কাউকে প্রচণ্ড রকম ভালোবাসেন তাহলে তার জন্য ঠিক কী করতে পারবেন? নিজের মধ্যে কি এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারবেন যে যা কিছুই হয়ে যাক না কেন আমি তার ভালোবাসা অর্জন করেই ছাড়ব? আজকের ড্রামাটি এমন একটি ভালোবাসার গল্প যেখানে কিউট হিরোইন তার ভালোবাসাকে অর্জন করে নেয়, যেটা মোটেও সহজ ছিল না। তো চলুন দেখে নেওয়া যাক তার ভালোবাসা অর্জন করার জার্নিটা। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, তাহলে আমার নতুন নতুন ড্রামা নিয়ে আসার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। আর বেশি কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটি ব্রাইডের হাতে আংটি পরিয়ে দিতে দেখি। তখনই অন্য একটি মেয়ে সেই আংটিটা ধরে বলছিল, সিস্টার, তোমার কেন মনে হলো যে ইয়ানজান তোমাকে আংটি পরিয়ে দিবে? তখনই ওই ছেলেটি বলে যে তুমি খুব খারাপ মেয়ে, আর সাথে ওই মেয়েটিও বলছিল যে তুমি খুব খারাপ মেয়ে। এই দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে ইয়ানশাও। ইয়ানশাও এই ড্রামার নায়িকা। ইয়ানশাও জেগে ওঠার পর সে রেডি হয়ে নিজের অফিসের উদ্দেশ্যে বের হয়। সে যখন অফিসে আসছিল তখন অফিসের অন্য এমপ্লয়িরা বলাবলি করছিল যে ইয়ানশাও খুবই ব্রিলিয়ান্ট। সে ইয়ান গ্রুপের মালিকের জারজ সন্তান, আর্কিটেকচার ডিজাইনার। তারপরও কেন যেন এখানে সেক্রেটারির পদে কাজ করছে। আর শাও যেহেতু অনেক সুন্দরী ছিল, তাই তারা টিটকারি মেরে এমন বলছিল যে শাওকে দিনে রাতে দুই বেলায় পরিশ্রম করে সেন গ্রুপের সিইও মিস্টার লুকে খুশি রাখতে হয়। আর এই কথাগুলো শাও শুনেও না শোনার ভান করে চলে যায়। এরপরে শাও একটা ফাইল হাতে মিস্টার লু এর কেবিনে প্রবেশ করে। মিস্টার লু এই ড্রামার মেন লিড। তার পুরো নাম লু ইয়ানজান। গল্পের শুরুতেই আমরা যে ছেলেটিকে আংটি পরিয়ে দিতে দেখেছিলাম সে মিস্টার লু ছিল। তো মিস্টার লু শাওকে দেখে বলে যে তোমার সোমবারের কানের দুল কোথায়? শাও তখন ভয়ে ভয়ে নিজের কানে হাত দিয়ে দেখতে পায় সে কানের দুল পরে আসেনি। লু কানের দুলটি শাওকে পরিয়ে দিতে দিতে বলে যে তুমি আজকাল অনেক বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। আর তারপর শাওয়ের আনা ফাইলটি ছুঁড়ে দিয়ে বলে এটা আমার পছন্দ হয়নি, নতুন করে নিয়ে এসো। শাও কান্না করতে করতে ওই ফাইলটা তুলছিল। তখন লু শাওয়ের কাছে গিয়ে বলে যে আমি তোমার উপরে এত অত্যাচার করি, তুমি জব কেন ছেড়ে দিচ্ছ না? শাও তখন বলে আপনি যতদিন পর্যন্ত না আমাকে ফায়ার করবেন আমি নিজে থেকে ছেড়ে যাব না। লু শাওকে বলে তুমি যাই করো না কেন আমার চোখে তুমি সবসময় জঘন্য একটা মেয়েই থাকবে। সিনে দেখা যায় একজন ডিটেকটিভ একটি ছেলের কাছে এসে খবর দেয় লু এর যে সেক্রেটারি ইয়ান শাও সে লু এর সিক্রেটলি বিয়ে করা ওয়াইফ। মানে শাও ছিল লু এর ওয়াইফ, তবে এই বিষয়টি কেউ জানতো না। আর এই বিষয়টি শুনে ওই ছেলেটি অদ্ভুতভাবে হাসতে থাকে। এরপরে দেখা যায় লু টেবিলের উপর খাবার সাজানো দেখে সেই খাবারটা নিয়ে শাওয়ের কাছে আসে। আর তারপর খাবারটা ডাস্টবিনে ফেলে দিতে দিতে বলে যে শেষ 1 বছর ধরে তুমি আমার জন্য খাবার বানাচ্ছ, কিন্তু কখনোই আমি সেটা টেস্ট করেও দেখিনি। তুমি কি ক্লান্ত হও না? তবে শাও কোনো কথা বলে না। শাও গত 1 বছর ধরেই লুয়ের জন্য খাবার বানায় আর তারপর সে খাবারের একটা ছবি তুলে রাখে। পরদিন অফিসে 2 জন লোক আসে একটি মডেলের পোস্টার নিয়ে। মিস্টার লু এই পোস্টারটি একজন মডেলকে গিফট করে তার সাথে কন্ট্রাক্ট করতে চাচ্ছিল। লু তখন শাওকে ডেকে একটি পেপার দিয়ে বলে মিস লানের থেকে এই পেপারে সাইন নিয়ে আসতে, মিস লানকে যে কোনোভাবে মানাতে এই কোম্পানির সাথে কন্ট্রাক্ট করার জন্য। আর ওই পোস্টারটা মিস লানের উপহার হিসেবে পাঠাচ্ছে। মিস লান লু এর ভালো বন্ধুও ছিল। ওই লোকগুলো বলে যে এই পোস্টারটি তারা বয়ে নিয়ে যাবে কিনা, তবে লু বলে যে শাও এটা নিজেই করতে পারবে। আর বেচারি শাওকে ওই পোস্টারটি বয়ে বয়ে নিয়ে যেতে হয় মিস লানের অফিস পর্যন্ত। শাও যখন সেখানে আসে মিস লান একটু অহংকার নিয়ে কথা বলছিল, এমনকি সে শাওকে ছোট করার জন্য বলে যে এত ছোট ছোট ড্রেস পরে সিইওদের সামনে ঘুরে বেড়ানো তো ভালো কথা নয়, তুমি কি তাদেরকে সিডিউস করতে চাও? শাও তখন একটু লজ্জা পেয়ে যায়। মিস লান যেহেতু লু এর বন্ধু ছিল তাই সে জানতো যে শাও তাকে ভালোবাসে। লান তখন বলে যে এমন একটা গুজব রয়েছে যে আমার আর লু এর মধ্যে বন্ধুত্বের বাইরেও অন্য কোনো সম্পর্ক আছে। শাও তখন বলে যে থাকতেই পারে, সেটা দিয়ে আমার কোনো লেনাদেনা নেই। আমি বিশ্বাস করি যে একদিন না একদিন লু আমাকে ভালোবাসবে। আর শাওয়ের এমন কনফিডেন্স দেখে লানের খুব ভালো লাগে আর সে কন্ট্রাক্টে সাইন করতে রাজি হয়ে যায়।
এরপর শাও যখন লানের অফিস থেকে বের হচ্ছিল, হঠাৎ করে রাস্তায় সে অসুস্থ হয়ে পড়ে। তখন একটি ছেলে তার সাথে ধাক্কা লাগে এবং ছেলেটি দেখতে পায় যে শাও অসুস্থ। ওই ছেলেটি তখন শাওকে নিজের বাড়িতে নিয়ে আসে। শাওয়ের যখন চোখ খুলে সে দেখতে পায় ছেলেটি তার পাশেই বসে আছে। এই ছেলেটি ছিল মিস্টার লু এর কোম্পানি মানে শেন গ্রুপের রাইভেল কোম্পানির সিইও। সু তো শাওকে আগে থেকেই চিনত এবং এটাও জানতো যে ও লু এর ওয়াইফ। তারপরেও ওর সাথে ফ্লার্টিং করতে শুরু করে। সে শাওকে জানায় যে ডাক্তার বলেছে শাওয়ের অনেক বেশি মেন্টাল স্ট্রেস হয়ে যাচ্ছে, তার ঘুমও ঠিক মতো হচ্ছে না, যে কারণে তার অ্যানিমিয়া দেখা দিয়েছে। শাও দ্রুত সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, তখনই আবার তার মাথা ঘুরিয়ে ওঠে আর সে যখন পড়ে যাচ্ছিল সু তাকে ধরে ফেলে। দুজনে একসাথেই সোফার উপর পড়ে যায়। ঠিক ওই সময় ঘরে প্রবেশ করে লু এসে ওদেরকে এইভাবে দেখে প্রচণ্ড হিংসায় জ্বলে ওঠে। সু তখন বলে যে সেক্রেটারিকে দিয়ে শুধুমাত্র কাজই করিও না, তার শরীরের একটু যত্ন নিও। ডাক্তার বলেছে তার মেন্টাল স্ট্রেস বেশি হয়ে যাচ্ছে। শাওয়ের এমন কেয়ার নিতে দেখে এবং প্রথমে এসে সোফায় একজন আরেকজনের উপর পড়ে থাকতে দেখে লুয়ের খুব রাগ হয় এবং সে সুয়ের সাথে মারামারি শুরু করে দেয়। শাও তখন তাদের দুজনকে আটকায়। লুয়ের নাম যেহেতু লু ইয়ানজান, আমি ওকে ইয়ানজান বলেই ডাকছি, না হলে অনেক বেশি কনফিউশনের সৃষ্টি হচ্ছে। সু তখন ইয়ানজানকে বলে যে তুমি যদি তোমার সেক্রেটারির কেয়ার করতে না পারো তাহলে আমাকে দিয়ে দাও, আমার কোম্পানিতে আর্কিটেকচার ডিজাইনারের পদ ফাঁকা আছে, আমি সেক্রেটারি ইয়ানকে সেই পদে নিয়োগ দিতে চাই। ইয়ানজান তখন রেগে শাওয়ের দিকে তাকিয়ে বলে তোমার যদি ওর কোম্পানি জয়েন করতে হয় তাহলে এখানে থেকে যাও, এটা বলে সেখান থেকে বের হয়ে যায়। শাও তখন ইয়ানজানের পিছু পিছু সেখান থেকে বের হয়ে যায়। বাড়ি এসে ইয়ানজান শাওয়ের উপর প্রচণ্ড রেগে যায়। তুমি কি ভেবেছো তুমি অন্য মানুষের গায়ে পড়বে আর আমি তাতে জেলাস ফিল হব? কখনোই না, আমি তোমাকে প্রচণ্ড রকম ঘৃণা করি আর তুমি আজকে খুব বড় অন্যায় করেছো। আমি তোমাকে এটার জন্য শাস্তি দিচ্ছি যে তুমি এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে। আর শাও শান্ত মেয়ের মতো সেটা মেনে নেয়। লু তখন রেগে গিয়ে বলে যে তুমি আমার এত অত্যাচার কেন সহ্য করো, তুমি আমাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শাও বলে সে নিজে থেকে কখনোই ইয়ানজানকে ডিভোর্স দিবে না। ইয়ানজান সেখান থেকে চলে যায় আর শাও সেখানেই দাঁড়িয়ে থাকে। আধ ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকার পর শাও ক্লান্ত হয়ে সোফাতে ঘুমিয়ে পড়ে। তখনই একটি আবছা ছায়া এসে ফ্যানের সুইচটা অন করে দেয়, তবে কে অন করলো সেটা দেখানো হয় না। পরবর্তী দিন শাও যখন অফিসে যায় তখন সেখানে সে তার বোনকে দেখতে পায়। তার বোনের নাম ছিল জিকিং। তখনই আমাদের 1 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখানো হয় জিকিং বাইরে পড়াশোনার জন্য যাচ্ছিল আর ইয়ানজান তাকে বারবার বলছিল না যেতে। জিকিং আর ইয়ানজানের রিলেশন ছিল। জিকিং তখন ইয়ানজানকে বলে যে আমি ওর ডায়েরি পড়ে জানতে পেরেছি আমার বোন তোমাকে ভালোবাসে, আর তাই আমি তোমাকে আমার বোনকে দিয়ে দিতে চাই, আমি চাই না যে আমার বোন কোনো কষ্ট পাক। এরপরে সে যখন খেয়াল করে যে পেছন থেকে শাও আসছে সে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানজান মনে করে যে জিকিং শাওয়ের কারণে চলে গিয়েছে, এই কারণে সে শাওয়ের কাছে এসে বলে যে আমি তোমাকে এটার শাস্তি দিয়েই ছাড়বো। জিকিং তোমার কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি এটার ফল ভোগ করবে। শাও যখন সেখান থেকে বাড়ি ফিরে আসে তার সৎমা তাকে বলে যে তোমার জন্য আমার মেয়ে চলে গিয়েছে, তুমি আমার হাজবেন্ডের জারজ সন্তান, আমার হাজবেন্ড বেঁচে থাকতে তোমাকে ভালোবেসেছে, কিন্তু সে মরে যাওয়ার পরেই তোমাকে আমার বের করে দেওয়া উচিত ছিল। আজকে তোমার জন্য আমার মেয়ে ঘর ছাড়া, এই বাড়িতে তোমার আর জায়গা নেই, তুমি এখান থেকে বের হয়ে যাও। বেচারি শাও বারবার বলতে থাকে যে সে জিকিং এর বাড়ি থেকে চলে যাওয়ার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু তার মা তো বিশ্বাস করে না। এরপরে দেখা যায় শাও নিজের জিনিসপত্র প্যাক করছিল, তখনই তার হাতে একটি ডায়েরি দেখতে পায় যেখানে সে ইয়ানজানকে ভালোবাসার ব্যাপারে লিখেছে। শাও ইয়ানজানকে মনে প্রাণে ভালোবাসতো। শাও নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে, তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। তখন সে চিন্তা করে সে যদি ইয়ানজানকে বোঝাতে পারে যে জিকিং তার কারণে যায়নি তাহলে হয়তো ইয়ানজান তাকে সাহায্য করবে, আর তাই সে ইয়ানজানের বাড়িতে যায় ইয়ানজানকে বোঝানোর জন্য। কিন্তু ইয়ানজান শান্তভাবে শাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? শাও তখন বলে যে হ্যাঁ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ইয়ানজান বলে ঠিক আছে চলো তাহলে বিয়ে করে নেওয়া যাক, কিন্তু একটা শর্তে, এই বিয়ের ব্যাপারটা গোপন থাকবে, কেউ জানবে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। শাও তো মহা খুশি, গোপন থাকুক, কিন্তু সে তার ভালোবাসার মানুষটিকে পাচ্ছে, তাই সে এক কথায় রাজি হয়ে যায়।
তবে ইয়ানজানের হাসি দেখে বোঝা যায় যে তার মনের মধ্যে অন্য কিছুই চলছে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। শাও নিজের বোনকে দেখে কেমন যেন উদাস হয়ে যায়, কিন্তু জি কিং খুব এক্সাইটমেন্ট নিয়ে শাওর সাথে কথা বলছিল। সে বলছিল, আমি ফিরে এসেছি, আমার বিদেশে একদম ভালো লাগছিল না, তাই আমি আবারও তোমাদের জন্য ফিরে আসলাম। ইয়ানজান তখন শাওকে বলে যে লানের সাথে কন্ট্রাক্টটা তারা ক্যান্সেল করছে, সে যেন ক্যান্সেলেশন লেটারটা লানকে পৌঁছে দেয়। তবে শাও কেমন যেন ধ্যানে পড়ে গিয়েছিল। ইয়ানজান তখন শাওকে একটি ঝাড়ি মারে। শাও সেখান থেকে বের হয়ে কান্না করে ফেলে। আর এদিকে জি কিং তো ইয়ানজানের থেকে জানতে পেরে গিয়েছিল যে তারা বিয়ে করে ফেলেছে। তখন বলে যে কোনো সমস্যা নেই, তুমি বিয়ে করো আর না করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য অপেক্ষা করব। এমনিই তো ওদের মধ্যে সম্পর্ক ভালো না, আরো সূক্ষ্মভাবে জি কিং সম্পর্ক নষ্ট করতে শুরু করেছিল। জি কিং ইয়ানজানকে বলে যে তার কোম্পানিতেই জি কিংকে একটি জব দিয়ে দিতে। ইয়ানজানও এতে খুশি হয়ে রাজি হয়ে যায়, কেননা সে জি কিংকে ভালোবাসতো। জি কিং সেখান থেকে গাড়িতে ফিরে আসে। সেখানে তার মা ছিল। তার মা বলে যে আমি বুঝলাম না, তুমি 1 বছর আগে চলে গিয়েছিলে, আবার ফিরে আসলে, ইয়ানজানকে শাওকে দিয়ে দিলে, আবার কি চাচ্ছ? জি কিং তখন বলে যে ইয়ানজানের মতো ছেলেদের আমি ভালো করেই জানি, ওরা খুব দ্রুত যেটা পেয়ে যায় সেটার কদর করতে পারে না। আমি যে ইয়ানজানের থেকে দূরে চলে এসেছি, এতে করে ইয়ানজান আমার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর তাছাড়া শাওকে আমি একদম সহ্য করতে পারি না। শাও যেহেতু ইয়ানজানকে ভালোবাসে, তাই আমি ইয়ানজানের মাধ্যমে শাওকে কষ্ট দিচ্ছি, যেটা দেখতে আমার ভালো লাগছে। তার মানে শাওয়ের বোন জি কিং যতটা ভালো থাকার ভান করে, ততটা ভালো সে না। এদিকে শাও যখন লানের কাছে আসে, তারা দুজনে অনেকক্ষণ বসে গল্প করে। লান আর শাও দুজনে বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল। বিশেষ করে শাওয়ের কনফিডেন্স লানের খুবই ভালো লাগতো। লান যখন শাওয়ের বোনের ব্যাপারে সবকিছু শুনে, সে প্রথম যে কথাটা বলে তা হচ্ছে, তোমার বোনকে যেমন দেখতে দেখাচ্ছে সে হয়তো তেমন না, ওই একমাত্র বুঝতে পারলো। তবে শাও তো একদম বোকা ছিল, সে এসব ব্যাপার বুঝতে পারে না। তারা যখন গল্প করে সেখান থেকে উঠছিল, হঠাৎ করে শাও আবার অসুস্থ হয়ে পড়ে। লান দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে রেস্ট করার জন্য বলে, সে মেন্টালি অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলছিল। তবে শাও বাড়ি যেতে চাচ্ছিল, কেননা ইয়ানজানের জন্য ডিনার বানানোর সময় হয়ে গিয়েছে। লান বলে যে তুমি কি পাগল, তুমি এখানে থাকো, আমি আসছি। তবে লান যখন বের হয়, শাও সেখান থেকে একা একা লানকে না বলে বেরিয়ে আসে। এদিকে লান খাবার নিয়ে রুমে ফিরে আসে, আর সে দেখতে পায় সেখানে শাও নেই, এবং বাড়ি এসে সে ইয়ানজানের জন্য ডিনার প্রস্তুত করে। তারপর সে ডিনারের একটা ছবি তুলে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে ইয়ানজান যখন বাড়ি আসে, সে ডিনার দেখে প্রথমবারের মতো শাওয়ের বানানো খাবার খেয়ে নেয়। অন্যদিকে শাও নিজের কাজ শেষ করে আবার হসপিটালে এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে পড়ে। লান রুমে ফিরে এসে শাওকে দেখতে পায়, আর তারপর ফোন নিয়ে ইয়ানজানকে ফোন করে সেখানে ডেকে আনে। তবে ইয়ানজান ছিল খুবই বিরক্তিকর একটা ক্যারেক্টার। লান যখন তাকে বলে যে তোমার কাছে যা আছে তার ভ্যালু দিতে শেখো, ইয়ানজান তখন বলে যে ওর কোনো ভ্যালুই নেই আমার কাছে। লান তখন বলে যে তুমি যদি আমাকে এখনো বন্ধু মনে করে থাকো, তাহলে বন্ধু হিসেবেই অ্যাডভাইস দিলাম, আমার খুব বেশি বন্ধু নেই, তবে যারা আছে তারা আমার কাছে স্পেশাল। ইয়ানজান সেখান থেকে চলে যাওয়ার সময় বলে, ঠিক আছে, তাহলে তোমার স্পেশাল ফ্রেন্ডের যত্ন তুমিই নাও। শাওয়ের যখন জ্ঞান ফেরে, তখন সে লানের থেকে জানতে পারে যে ইয়ানজান তাকে 2 দিনের ছুটি দিয়েছে। লান তখন শাওকে নিয়ে তার এক ডিজাইনার ফ্রেন্ডের কাছে যায়, এবং সেখান থেকে শাওয়ের জন্য একটি ড্রেস পছন্দ করে। কয়েকটি ড্রেস ট্রায়াল দেওয়ার পর শাওয়ের জন্য পিঙ্ক টাইপ একটি ড্রেস তারা পছন্দ করে। তখনই শাওয়ের একটি ফোন আসে। এরপরে শাও চলে যায় তার মায়ের বাড়িতে। জি কিং আর তার মা তাকে ডিনারের জন্য ইনভাইট করেছিল। তবে সেখানে যাওয়ার পর তার মা বলে যে 1 বছর আগে তোমার কারণে আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তবে এখন তো সে ফিরে এসেছে, তাই তুমি ইয়ানজানকে ডিভোর্স দিয়ে দাও, জি কিং এর সাথে তার রিলেশনশিপটা ঠিক হতে দাও। তখন জি কিং আবার ইনোসেন্টের ভাব ধরে বলে যে কি বলো মা, আমি তো এসব ভাবি না, আমি চাই আমার বোন আর ইয়ানজান সুখে থাকুক, সেটাই আমার সুখ, ন্যাকা। তবে শাও বলে যে সে ইয়ানজানকে ডিভোর্স দিবে না, ইয়ানজান যদি চায় তাকে ডিভোর্স দিতে পারে, তবে সে নিজে থেকে কখনোই ইয়ানজানকে ডিভোর্স দিবে না। এটা শুনে তার মা খুবই রেগে গিয়ে তার সাথে চিল্লাচিল্লি করতে থাকে। তবে শাও সেসব পাত্তা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল।
তার মা বলে যে এই বাড়ি থেকে যদি তুমি বের হও এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। শাও হালকা হেসে বলে যে এই বাড়ির দরজা আমার জন্য অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, তবে ধন্যবাদ যে এই বাড়ির দরজা তুমি বন্ধ করে দিয়েছিলে, না হলে তো আমি ইয়ানজানকে পেতাম না। তবে শাও সেখান থেকে চলে যাওয়ার পরেই জিকিং প্রচণ্ড রেগে যায় এবং বলে যে সে শাওকে দেখে নেবে। শাও যখন সেখান থেকে ফিরে আসছিল তখনই আবার ইয়ানজানের রাইভেল কোম্পানির যে সিইও সু তার সাথে দেখা হয়। সু শাওকে ডিনারের জন্য ইনভাইট করে আর শাও ডিনারে যেতে রাজি হয়। ডিনারে যাওয়ার পর মিস্টার সু শাওকে বলে যে আপনি এত সুন্দর এত ট্যালেন্টেড, কেন ওই কোম্পানিতে পড়ে আছেন? আপনি আমার কোম্পানিতে আসুন, আমি আপনাকে যথাযোগ্য সম্মান দিব। মিস্টার সু একটু ফানি টাইপ ক্যারেক্টার ছিল। সে ডিরেক্টলি শাওকে বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তবে শাও বলে যে তুমি খুব ভালো করেই জানো যে আমি ইয়ানজানের ওয়াইফ, তারপরেও কিভাবে তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড হতে বলো? শাও তাকে বলে যে আর কখনোই আমি তোমার সাথে আলাদা দেখা করব না। সেখান থেকে রেগে গট গট করে চলে যায়। তবে তারা যে এখানে বসেছিল কেউ একজন তাদের ছবি তুলে নিয়েছিল। তবে শাও যে সুয়ের সাথে ডিনারে গিয়েছিল এটা ইতিমধ্যে ইয়ানজান জেনে গিয়েছে। শাও যখন বাড়ি ফিরে আসে ইয়ানজান তার উপর প্রচণ্ড রকম রেগে যায়। তুমি আমার রাইভেল কোম্পানির সাথে গোপনে সম্পর্ক রাখছো, তুমি কি চাচ্ছ আমার কোম্পানির সাথে বেইমানি করতে? আর তাকে ঘর পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। শাও কোনো কথা না বলে ঘর পরিষ্কার করা শুরু করে। তখন ইয়ানজান আরও রেগে গিয়ে জিনিসপত্র ফেলে দিয়ে বলে যে তুমি কেন রেগে যাও না, তুমি কেন আমার সব অত্যাচার সহ্য করে নাও? শাও তখন বলে যে এটা আমার লাইফ, আমার চয়েস, আমার ইচ্ছা, আমি সব কিছু সহ্য করব। ইয়ানজান তাকে আবারও ডিভোর্সের কথা বলে, তবে শাও রাজি হয় না। আসলে এদের মধ্যে ব্যাপারটা ছিল শাও ইয়ানজানকে ভালোবেসে ডিভোর্স দিচ্ছিল না, আর ইয়ানজান চাচ্ছিল শাও নিজে থেকে তাকে ডিভোর্স দিয়ে দিক। এতে করে জিকিং যে নিজে ইচ্ছায় নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে চলে গিয়েছে সেই কষ্টটা শাও বুঝতে পারে। বলদ কোথাকার। পরবর্তী সিনে দেখা যায় একটা লোক জিকিং এর মাকে কিছু ছবি দিচ্ছিল। শাও আর মিস্টার সু এর ডিনারে এই লোকটি ছবি তুলেছিল জিকিং এর মায়ের কথায়। এবং পরদিন সকালেই জিকিং এর মা অফিসে আসে। সে এই কোম্পানির 20% শেয়ার হোল্ডার ছিল। শাও তখন তার মাকে চা অফার করে, কিন্তু তার মা বলে যে না, আমি চা খাবো না। কিন্তু যখন ইয়ানজান আসে তখন বলে যে তোমার সেক্রেটারি অনেক বেয়াদব, সে জানে না কিভাবে গেস্টদের আপ্যায়ন করতে হয়, সে এখনো আমাকে কিছু অফারই করেনি। বেচারি শাও চুপচাপ সেখানে দাঁড়িয়ে এসব শুনছিল। এরপর সেই ছবিগুলো ইয়ানজানকে দেখিয়ে বলে ও গত রাতে পার্সোনালি রাইভাল কোম্পানি সিইওর সাথে ডিনার করেছে, ও কি কোম্পানির সব সিক্রেট তাকে সেল করে দিচ্ছে? তখন ইয়ানজান বলে যে আমি জানি যে ও সেখানে গিয়েছিল, ওরা জাস্ট ভালো ফ্রেন্ড আর কিছু না। তবে এই উত্তর তো জিকিং এর মায়ের একদম ভালো লাগে না। সে গাড়িতে ফিরে এসে জিকিংকে বলে যা করার দ্রুত করতে হবে, কেননা ইয়ানজান আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। সে শাওয়ের পক্ষ নিতে শুরু করেছে। পরের সিনে দেখা যায় শাও ইয়ানজানকে বলে যে তার সাথে ডিনারে যেতে পারবে কিনা। তবে ইয়ানজান বলে যে তার আজকে জিকিং এর সাথে ডিনারে যাওয়ার আছে, তাই সে যেতে পারবে না। তখন শাওয়ের খুব মন খারাপ হয়, কেননা আজকে তার জন্মদিন। তখনই তার কাছে লানের ফোন আসে এবং লান শাওকে বার্থডে উইশ করে। শাও তখন কান্না করতে করতে বলে যে লান, তুমি কি আজকে আমাকে একটু টাইম দিতে পারবে? পরবর্তী সিনে দেখা যায় ইয়ানজান জিকিং এর সাথে ডিনারে গিয়েছিল। সেখানে জিকিং এর মাও উপস্থিত ছিল। জিকিং এর মা ইয়ানজানকে বলে যে আমার জিকিং অনেক দয়ালু, সে শাওয়ের মতো অত চালাকি বোঝে না, তাই তো তোমাকে ভালোবাসা সত্ত্বেও শাওকে দিয়ে দিয়েছে। এই জিকিংকে নিয়ে যে আমি কি করব, মানে একদম কিচ্ছু বোঝে না তার মেয়ে। ইয়ানজান তখন বলে যে জিকিং যেহেতু এখন ফিরে এসেছে, আপনাকে এই বিষয় নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি খুব দ্রুত শাওকে ডিভোর্স দিয়ে দিব এবং জিকিংকে বিয়ে করব। এতে জিকিং এর মা একটু খুশি হয়। আর এরপরে জিকিং আর ইয়ানজান যখন বাইরে দিয়ে হাঁটছিল, জিকিং তখন ইয়ানজানের হাত ধরে বলে যে তোমার আমার বোনকে ডিভোর্স দিতে এত তাড়াহুড়া করতে হবে না, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি বিদেশে তো ছিলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়ানজান কিছু বলছিল না। তখনই জিকিং আবার বলে যে আগামী রবিবার আমার জন্মদিন, তুমি আমার জন্মদিনে কি গিফট দিচ্ছ? আর এই কথা শুনে ইয়ানজানের মনে পড়ে যায় যে আজকে শাওয়ের জন্মদিন। তার খুব গিল্টি ফিল হয় এবং সে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে।
এদিকে শাও একটি বারে বসে লানের সাথে মজা করছিল। লানের সেই ডিজাইনার ফ্রেন্ডও সেখানে ছিল। তারা কেক কাটে এবং অনেক ড্রিঙ্ক করে। ইয়ানজান যখন বাড়ি এসে দেখতে পায় শাও সেখানে নেই, সে খোঁজ করে যে শাও কোথায় আছে এবং সেই বারে পৌঁছে যায়। এদিকে শাও তো প্রচন্ড রকম ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় ছিল। ইয়ানজান যখন শাওয়ের কাছে আসে সেখানে লান ছিল না, সে একটু ওয়াশরুমে গিয়েছিল। সে তখন শাওকে বলে যে বাড়ি চলো। শাও পুরো মাতাল অবস্থায় ছিল। সে ইয়ানজানকে বলছিল তুমি কে? আমি এখানে অনেক মজা পাচ্ছি, আমি এখানেই থাকবো। ইয়ানজান শাওকে জোর করছিল। তখনই সেখানে লান চলে আসে। শাও ইয়ানজানের দিকে তাকিয়ে বলে আমার তো কোনো বাড়ি নেই, ওইটা তোমার বাড়ি। ওই বাড়িতে আমার সাথে কেউ ভালো করে কথা বলে না, আমার বানানো খাবার কেউ খায় না, আমার সাথে বসে কেউ টিভিও দেখে না। এসব বলে অনেক ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করে। আর এগুলো শুনে ইয়ানজানেরও একটু খারাপ লাগছিল। তবে শাও যেহেতু মাতাল হয়ে এসব বলছিল তাই সে রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। ফিরে যাওয়ার সময় লান ইয়ানজানকে ইনডিরেক্টলি বুঝিয়ে দেয় যে ইয়ানজান শাওকে ভালোবাসে। তখন ইয়ানজান বলে যে এমন ভান করবে না যে তুমি সব কিছু জানো। লান বলে তুমি টেনশন করো না, আমি ওর ভালো মতো খেয়াল রাখবো। ইয়ানজান সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা শাওয়ের খারাপ লাগা সত্ত্বেও সে রেডি হয়ে অফিসে যায় এবং গিয়ে দেখে তার ডেস্ক বাইরে, যেটা ইয়ানজানের কেবিনের মধ্যেই ছিল। তখনই তার বোন তার কাছে আসে এবং বলে যে সেও এই কোম্পানিতে জয়েন করে নিয়েছে। সে তো জয়েন করতে চাচ্ছিল না, তবে ইয়ানজান তাকে এত রিকোয়েস্ট করলো যে সে না করতে পারলো না। আর সে খুশি হয়ে বলে এখন থেকে আমরা একসাথে কাজ করতে পারবো। এমন একটা ভাব যেন সে অনেক এক্সাইটেড শাওর সাথে কাজ করতে পেরে। জিকিংয়ের জন্য ইয়ানজানের কেবিনের মধ্যে নতুন করে টেবিল আনা হয় আর শাওয়ের ডেস্কটা দিয়ে দেওয়া হয় বাইরে। শাওয়ের খুব মন খারাপ হলেও সে কোনো কথা বলতে পারে না, কেননা ইয়ানজানের যা সিদ্ধান্ত সেটাই তো হবে। পরের সিনে দেখা যায় একজন উকিল এসে শাওকে একটি দলিল দিয়ে যায়। ইয়ানজান শাওকে একটি বাড়ি গিফট করেছিল। এটা শাওকে করা ইয়ানজানের প্রথম গিফট ছিল। শাও তো এটা পেয়ে অনেক খুশি হচ্ছিল, কিন্তু তখনই মাতাল হয়ে ইয়ানজান ঘরে আসে এবং শাওকে জোর করে কিস করার চেষ্টা করে। তবে শাও ইয়ানজানকে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। ইয়ানজান তখন বলে যে তুমি তো এটাই চাও, আমাকে আটকাচ্ছ কেন? শাও তখন বলে যে আমি এটা চাই না। ইয়ানজান বলে যে আমিও তোমার মুখ দেখতে চাই না। তোমাকে আমি বাড়ি কেন গিফট করেছি জানো? যাতে তুমি সেখানে গিয়ে থাকতে পারো, আমার চোখের সামনে থেকে দূরে। তবে শাও এটা শুনে অনেক শকড হয়। আর ইয়ানজান সেখান থেকে যাওয়ার পর সে দলিলটা ছিঁড়ে ফেলে বলে যে আমি এখান থেকে কোথাও যেতে চাই না। সে সেখানে বসে কান্না করছিল। পরবর্তী সিনে দেখা যায় তারা একটি হোটেলে আসে বড় একটি প্রজেক্টের জন্য বিড করতে। তবে সেখানে মিস্টার সুও এসেছিল। তারা দুই কোম্পানি ওই এক প্রজেক্টের জন্য বিড করছিল। যাদের প্রেজেন্টেশন ভালো হবে তারাই ওই প্রজেক্টটা পাবে। সেখানে বসে সু শাওয়ের সাথে ফ্লার্টিং করতে শুরু করে এবং ইয়ানজানের সামনেই বলে যে তোমাকে আমি নতুন করে আবারও জিজ্ঞেস করছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সেখানে আরও একজন লোক বসেছিল এবং সে বলছিল যে শাওয়ের মতো সুন্দরী মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পাওয়া একদম কপালের ব্যাপার। যেহেতু কেউ জানতো না যে শাও ইয়ানজানের ওয়াইফ, তাই তারা এসব বলছিল আর সুও সেই সুযোগটাই নিচ্ছিল। সু সেখানে ইয়ানজানকে বলে যে তুমি তোমার সেক্রেটারিকে আমাকে দিয়ে দাও। ইয়ানজান তখন বলে যে তুমি আমার সেক্রেটারিকে কত পে করবে। এরপর করিডোরে হাঁটতে হাঁটতে ইয়ানজান আবারও শাওকে ব্লেম করে। ও সবসময় শাওকে একটা মেন্টাল পেইনের মধ্যে রাখে। শাওকে বলে যায় যে সে একজনের সাথে ডিনারে যাচ্ছে, শাও যেন প্রজেক্টটা রিভিউ করে রাখে। আর যেহেতু বেশি সময় ছিল না, শাও বাথটাবে বসে বসে ওই প্রজেক্টটা দেখছিল। কিন্তু তখনই অনেক ড্রিঙ্ক করে ইয়ানজান ঘরে আসে এবং সরাসরি শাওয়ের ওয়াশরুমের মধ্যে ঢুকে যায়। তবে শাও ইয়ানজানকে দেখে একটু ভয় পাচ্ছিল। হঠাৎ করে ইয়ানজান কিছু একটা ভেবে সেখান থেকে বের হয়ে যায়। শাও ফ্রেশ হয়ে ইয়ানজানের কাছে এসে বলে যে তুমি তো ড্রাঙ্ক, দাঁড়াও আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। কিন্তু তখনই ইয়ানজান আবার শাওকে ধরে জোর জবরদস্তি করার চেষ্টা করে। শাও কোনোভাবে ইয়ানজানকে সরিয়ে সেখান থেকে উঠে আসে। সে সেখানে দাঁড়িয়ে ইয়ানজানকে দেখছিল আর ভাবছিল তারা এখনো প্রপার হাজব্যান্ড ওয়াইফ হয়ে উঠতে পারেনি, তারা কখনোই একসাথে থাকেনি। কিন্তু তখন সেখানে জিকিং চলে আসে। জিকিং শাওকে আর ইয়ানজানকে এক ঘরে দেখে শকড হয়ে গিয়েছিল। সে শাওকে জিজ্ঞাসা করে যে তোমরা এক ঘরে কেন? শাও তাকে উল্টা জিজ্ঞাসা করে তুমি কেন এসেছো? জিকিং বলে যে আমি শুনলাম অনেক বড় একটা প্রজেক্টের ব্যাপার, তাই আমি সাহায্য করতে চলে আসলাম। শাও তখন বলে যে ইয়ানজান ভিতরে আছে। এটা বলে সে পাশ কাটিয়ে বের হয়ে যায়। জিকিং ভেতরে এসে দেখতে পায় ইয়ানজান সেখানে ঘুমাচ্ছে
এদিকে শাও যখন বের হয়ে হলে আসে দেখতে পায় মিস্টার সুও সেখানে বসে আছে। মিস্টার সু শাওকে দেখে বলে যে আমার ঘুম আসছিল না, তাই আমি এখানে বসে আছি, তোমারও কি ঘুম আসছে না? শাও তখন অনেক মন খারাপ নিয়ে বলে যে জিকিং এসেছে। মিস্টার সু তখন বলে যে তাহলে তো খুবই ভালো, এখন আমরা দুইটা কাপল হয়ে গেলাম। তোমার হাজবেন্ড একজনের সাথে প্রেম করছে, তুমি আমার সাথে প্রেম করলে ক্ষতি কি? মিস্টার সু সবসময় ফানি মুডে কথা বলতো, কিন্তু মিস্টার সু এর এই কথা শুনে শাও অনেক ইমোশনাল হয়ে কান্না করে ফেলে। মিস্টার সু তখন শাওয়ের কাঁধে হাত রেখে শাওকে শান্ত করার চেষ্টা করে, তবে শাও তার কাঁধ থেকে হাতটা ছাড়িয়ে দেয়। আর এই সময়েও কেউ লুকিয়ে তাদের ছবি তুলছিল। পরবর্তী সিনে দেখা যায় ইয়ানজান, জিকিং আর শাওকে নিয়ে আসছিল, আর মিস্টার সু একা ছিল। মিস্টার সু এর সাথে দেখা হওয়ার পর জিকিং তার দিকে হাত বাড়িয়ে দিয়ে পরিচিত হতে চায়, তবে সু সেটা একদমই পাত্তা দেয় না এবং শাওয়ের প্রশংসা করতে লেগে যায়। তারপর ইয়ানজানকে বলে যে তুমি তোমার সেক্রেটারিকে যদি আমার কাছে দিয়ে দাও তাহলে আমি ওকে 3 গুণ বেশি পেমেন্ট দিব। গতদিনই কিন্তু ইয়ানজান জিজ্ঞাসা করেছিল যে সে তার সেক্রেটারিকে কত বেশি পেমেন্ট দিতে পারবে। তো 3 গুণ পেমেন্টের কথা শুনে ইয়ানজান হেসে দিয়ে বলে যে তোমার কাছে কি মনে হয় ওর দাম এত বেশি? তোমার যদি ওকে এত বেশি দামি মনে হয় তাহলে তুমি ওকে নিয়ে নাও। মিস্টার সু বলে তোমার কি সেই সাহস আছে যে তুমি সেক্রেটারি ইয়ানকে আমাকে দিয়ে দিবে? ইয়ানজানের তো ইগোতে লেগে যায়। সে তখন 1 মাসের জন্য শাওকে মিস্টার সু এর অফিসে পাঠিয়ে দেয়, আর তারপর সে জিকিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে গাড়িতে আসতে আসতে জিকিং বলে যে শাওকে দিয়ে দেওয়া কি উচিত হলো? তখন ইয়ানজান অনেক অহংকার নিয়ে বলে যে তুমি তো 1 বছর বাইরে পড়াশোনা করে এসেছো, তুমি পারবে না বিষয়টা সামলে নিতে? জিকিং আমতামতা করে বলে যে হ্যাঁ পারবো। এরপরে দেখা যায় সময় বয়ে যাচ্ছে। শাও মন দিয়ে মিস্টার সু এর জন্য কাজ করছিল, আর মিস্টার সু এর বাচ্চা মেয়ে হাসি খুশি স্বভাব আস্তে আস্তে শাওয়েরও ভালো লাগছিল। এদিকে জিকিং ইয়ানজানের কাছে আসে। ইয়ানজান জিকিংকে জিজ্ঞাসা করে যে তোমার প্রজেক্টের কি অবস্থা? 1 মাস পরেই বিড হবে, আর বেশি দিন সময় নেই। জিকিং বলে যে তার ডিজাইন প্রায় রেডি, তবে শাওয়ের সাথে একবার দেখা করতে বলে। কিন্তু ইয়ানজান বলে যে এখন যদি শাওয়ের সাথে দেখা করি তাহলে মিস্টার সু মনে করবে যে আমরা অন্য কোনো প্ল্যান করছি, তাই এখন দেখা করা যাবে না। ইয়ানজানের জিকিং এর উপর ওভার কনফিডেন্স ছিল, তবে জিকিং ভয় পাচ্ছিল। জিকিং তার মাকে ফোন করে এই ভয়ের ঘটনা বললে তার মা বলে যে সে এই বিষয়টা দেখে নিচ্ছে। পরবর্তী সিনে দেখা যায় শাও কাজ করছিল, তার কাছে সু এসে বলে যে আর কত কাজ করবে, একটু রেস্ট নাও, তুমি এত সিনসিয়ারলি কাজ করো আমার মাঝে মাঝে ইয়ানজানকে হিংসা হয়। শাও তখন হেসে দিয়ে বলে যে ইয়ানজান তার কাছে সেরা, সে ইয়ানজানের জন্য সবকিছু করতে পারে। সু তখন বলে যে আমি আবারও জেলাস হয়ে যাচ্ছি, যাই পানি খেয়ে একটু জেলাসি কমিয়ে নিই। এরপরে রাতের বেলা কেউ একজন এসে শাওয়ের ল্যাপটপ থেকে কিছু একটা ডিলিট করে দেয়। পরদিনই বিডিং হচ্ছিল এবং দেখা যায় যে বিডিং এ সু এর কোম্পানি হাই গ্রুপ জিতে গিয়েছে। এটা দেখে তো ইয়ানজানের মাথায় হাত। যে লোককে বিট করছিল সেই ইয়ানজানকে বলে যে আপনি খুব বোকামি করেছেন সেক্রেটারি ইয়ানকে হাই গ্রুপে দিয়ে। তখন সু বলে সেক্রেটারি ইয়ান আসলেও চমৎকার একজন এমপ্লয়ি, সে অনেক রাত জেগে কাজ করেছে, এমনকি গত রাতে সে বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ করে তার কি মনে হয়েছে সে আবার অফিসে ফিরে এসে কাজ করেছে। এসব শুনে জিকিং এর অনেক হিংসা হচ্ছিল, সাথে ইয়ানজানেরও ভালো লাগছিল না। পরবর্তী সিনে দেখা যায় শাও আর মিস্টার সু হাঁটছিল। শাও মিস্টার সুকে বলে যে 1 মাস আপনার সাথে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। সু তখন বলে যে তুমি আমার সাথে পার্মানেন্টলি কাজ করার জন্য চলে আসো, আমি তোমার সাথে থাকা সময়গুলো অনেক এনজয় করি। কিন্তু সে এটা বলতে বলতে খেয়াল করে যে শাও অনেকটা এগিয়ে গিয়ে অলরেডি তাকে বাই জানিয়ে দিয়েছে। এরপরে দেখা যায় একটা লোক জিকিং এর মাকে বলছে যে আমি কিভাবে জানবো উনি মাঝরাতে এসে আবারও ওই ফাইলটা রিকভার করে ফেলবে। এবং জিকিং এসে ওর মাকে বলে যে ইয়ান যদি কোম্পানিতে থাকে আমি তো কোম্পানিতে একটা যোগ হয়ে যাব। পরবর্তী সিনে দেখা যায় বোর্ড মিটিং বসেছে। সবাই ইয়ানজানকে দোষ দিচ্ছিল এই প্রজেক্টটা না পাওয়ার জন্য। সব ইনভেস্টররা তাকে জিজ্ঞাসা করছিল যে সে কোন সেন্সে তার রাইভাল কোম্পানিকে নিজের সেক্রেটারিকে দিয়ে দেয়। আর জিকিং এর মা বলছিল এটার দায় অনেকটা শাওয়ের উপরও বর্তায়, কেননা সে এই কোম্পানির সেক্রেটারি। 1 মাস কাজ করার সুযোগ পেয়েছে, সে ইচ্ছা করে প্রজেক্টটা খারাপ করতে পারতো যাতে করে ওরা হেরে যেত। এবং সে বলে যে শাওকে ফায়ার করতে হবে, এমন সেক্রেটারি আর কোম্পানিতে তারা চায় না। তবে ইয়ানজাও শাওকে ফায়ার করতে রাজি হয় না,
সে বলে যে সম্পূর্ণ দায়টাই তার। সে নিজেই শাওকে বলেছিল ভালো মতো কাজ করতে। তখন সবাই ইয়ানজাওয়ের উপর মজা নিয়ে বলে যে আপনি কি বিজনেস বোঝেন না, কত বড় একটা লস হয়ে গেল। জিকিং এর মা রেগে দাঁড়িয়ে শাওকে বলে যে তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। তোমার জায়গায় আমি হলে নিজে থেকেই কোম্পানি ছেড়ে দিয়ে চলে যেতাম। শাওয়ের তখন অনেক বেশি গায়ে লেগে যায় এবং সে ইয়ানজাওকে বলে যে সে রেজিগনেশন লেটার দিয়ে দিবে। পরবর্তী সিনে দেখা যায় শাও রেজিগনেশন লেটার নিয়ে ইয়ানজানের কাছে আসে। ইয়ানজান তখন বলে যে তোমার নিজেকে দোষ দেওয়ার প্রয়োজন নেই, রেজিগনেশন দেওয়ারও প্রয়োজন নেই। শাও তখন বলে যে সে এখানে আর কাজ করতে চায় না। তখন ইয়ানজান রেগে গিয়ে বলে কেন 3 গুণ বেশি স্যালারি পাচ্ছ এই কারণে। শাও বলে যে সে কোনো কোম্পানি জয়েন করবে না। তবে ইয়ানজান তো তার কথা বিশ্বাস করে না, উল্টা তাকে আজে বাজে কথা বলে রেজিগনেশনে সাইন করে বলে যে এখন এখান থেকে বের হয়ে যাও। তবে শাও এবার অনেকটা শক্ত হয়ে গিয়েছিল, সে ওই লেটারটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে শাওকে চলে যেতে বলে ইয়ানজানেরও ভালো লাগছিল না। পরবর্তীতে দেখা যায় জিকিং ইয়ানজানকে ইমোশনালি ব্ল্যাকমেল করে শাওকে ডিভোর্স দিতে বলে, কিন্তু ইয়ানজান কোনো কথা না বলে হাতটা সরিয়ে নেয়। এতে করে জিকিং বুঝতে পারে যে ইয়ানজান শাওকে ডিভোর্স দিবে না, আর তাই পরদিন সে শাওর সাথে দেখা করে বলে যে সে প্রেগনেন্ট, সে ইয়ানজানের বাচ্চার মা হতে চলেছে। ইয়ানজানকে সে অনেক ভালোবাসে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারেনি, একদম সাধু সন্ন্যাসী। আর এটা শুনে শাওয়ের আর কিছু বলার থাকে না। শাও জিকিংকে বলে যে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, ঠিক আছে আমি ইয়ানজানকে ডিভোর্স দিয়ে দিব। জিকিং তো এটাই চাচ্ছিল। এরপরে দেখা যায় শাও নিজের লাগেজ নিয়ে দাঁড়িয়েছিল। শাও তার দিকে ঘুরে বলে যে তুমি সবসময় আমার থেকে মুক্তি চাইতে, সেই মুক্তি তোমাকে আমি এখন দিয়ে দিব। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসতাম, তোমার সব অত্যাচার আমি সহ্য করতাম, কারণ আমার মনে হতো যে আমি আমার ভালোবাসার মানুষটার সাথে আছি। তুমি আমাকে অবহেলা করো বা আমার সাথে খারাপ ব্যবহার করো, ওই জিনিসগুলো আমি এনজয় করতাম, ওই জিনিসগুলো আমার কাছে একটা খুশির মতো ছিল। যেমনটা সবসময় হয়ে থাকে যে ভালোবাসার মানুষ একটা বেশি কথা বললেও জিনিসটা গায়ে লাগে না। এসব অনেক ইমোশনাল কথা বলার পর সে ডিভোর্সের ব্যাপারে বলে। ইয়ানজান তখন বলে যে আজকে তোমার কি হলো, তোমার ভালোবাসা কোথায় গেল? এতদিন তো বলতে যে ডিভোর্স দিবে না, এখন কেন ডিভোর্স দিতে চাচ্ছ, এখন কেন মুক্তি চাচ্ছ, তুমি কি বিরক্ত হয়ে গিয়েছো? শাও তখন বলে যে আমি তোমার উপর কখনোই বিরক্ত হব না, এখনো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে মুক্তি দিতে চাই। ইয়ানজান রেগে বলে যে ঠিক আছে, তোমার যা মন চায় তাই করো, আজকে থেকে আমি আর তুমি হাজব্যান্ড ওয়াইফ না, আর কিছুদিনের মধ্যেই আমি জি কিংকে বিয়ে করব, তোমার দাওয়াত থাকলো, তুমি এসো। এরপরেই আমাদের বিয়ের দিনের দৃশ্য দেখানো হয়, ইয়ানজান আর জি কিং এর বিয়ে। মিস্টার সু সেখানে অনেক মজা করছিল। সে ইয়ানজানকে বলে যে আজকে আমার জন্য একটা ভালো দিন এবং একটা খারাপ দিন। ভালো দিনটা হচ্ছে তোমার বিয়ে, কিন্তু ব্রাইড শাও না। আর খারাপ দিনটা হচ্ছে যে শাও এখনো আমাকে অ্যাকসেপ্ট করেনি। এর মধ্যে সেখানে শাও চলে আসে। শাওকে অনেক সুন্দর লাগছিল। সু গিয়ে শাওকেও একই কথা বলে যে আজকের দিনটা আমার জন্য ভালো আবার খারাপও। এরপরে শাওয়ের কাছে ইয়ানজান আসে এবং বলে যে আমি ভাবিনি তুমি সত্যিই আসবে। শাও হেসে দিয়ে বলে যে এটা আমার বোনের বিয়ে, আমি আসবো না কেন? ইয়ানজান তখন বলে যদিও তুমি আমার এক্স, তারপরেও আমরা কি বন্ধু হতে পারি? শাও হেসে দিয়ে বলে যে আমরা তো বন্ধুই। কিন্তু তাদেরকে কথা বলতে দেখে জি কিং এর অনেক হিংসা হয়। এরপরে শাওয়ের সাথে যখন জি কিং এর দেখা হয়, সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খুব রুড ভাবে বলে যে তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমার বিয়ের দিনটা নষ্ট করতে এসেছো? তবে শাও তো আকাশ থেকে পড়ে, যার জন্য সে স্যাক্রিফাইস করলো সেই এমনভাবে কথা বলছে। এইবার জি কিং এর আসল রূপ দেখা যাচ্ছিল। সে শাওকে বলে যে ছোটবেলা থেকেই তোমাকে বাবা বেশি ভালোবাসতো, তুমি আমার থেকে সব কিছুতে ভালো ছিলে, আমি তোমাকে হিংসা করতাম, আমি তোমাকে ইচ্ছা করে ইয়ানজানকে বিয়ে করতে দিয়েছি এবং তোমার কাছ থেকে ইয়ানজানকে ছিনিয়েও নিলাম, তুমি হেরে গিয়েছো। তারপর বলে যে তুমি কি ভেবেছো তোমার ডায়েরিটা আমার দরজার সামনে আমি পেয়েছি? তোমার ডায়েরি আমি নিজেই এনেছিলাম এবং নাটক করেছিলাম তোমার সামনে, যাতে করে ইয়ানজান তোমাকে ঘৃণা করে। শাও তখন বলে যে অবশেষে তুমি স্বীকার করলে, তুমি 1 বছর আগে থেকে আমার সাথে যা যা করেছিলে আমি সবই জানি। এটা শুনে তো জি কিং এর মাথা খারাপ হয়ে যায়। সে শাওয়ের সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। তবে এই বিষয়গুলো কেউ একজন ভিডিও করছিল। এরপরে সেখানে জি কিং এর মা আসে এবং শাওকে কিছু ছবি দেখিয়ে বলে যে তুমি যদি আমার মেয়ের বিয়েতে কোনো ঝামেলা করার চিন্তা করো, এই ছবিগুলো আমি এক্সপোজ করে দিয়ে জানিয়ে দিব যে তুমি সিক্রেটলি ইয়ানজানের ওয়াইফ ছিলে, তখন সবাই তোমাকে নিয়ে অনেক উপহাস করবে। শাও যখন মন খারাপ করে উপরে যাচ্ছিল তখন তার লানের সাথে দেখা হয়।
লান তখন শাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো ইয়ানজানকে ভালোবাসো। এখানে সিন কাট হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় বিয়ের রিচুয়াল শুরু হয়ে গিয়েছে, কিন্তু তখনই একটি ভিডিও প্লে হয়ে যায়, যে ভিডিওতে জি কিং আর শাওয়ের কথা দেখানো হচ্ছিল। একটু আগে যে ভিডিওটা একজন করছিল, এটা দেখে জি কিং চিৎকার করে বলে যে ভিডিও বন্ধ করো, কে এটা করেছে। তখন লান সামনে আসে এবং বলে যে আমি করেছি। জি কিং তখন বলে যে শাও তোমাকে এটা করতে বলেছে তাই না, এবং চিৎকার করে শাওকে ডাকতে থাকে। তবে শাও এবার অনেক কনফিডেন্টলি সামনে আসে। জি কিং তখন বলে যে তুমি আমার সাথে এমনটা কেন করলে। ইয়ানজানের সামনে আবারও ভালো হওয়ার নাটক করছিল। শাও তখন বলে যে তুমি আমার সাথে যা যা করেছো সেটা আমি আর সহ্য করতে পারছি না। জি কিং শাওয়ের দিকে তেড়ে আসতে গেলে লান তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। তখন সেখানে মিস্টার সু আসে এবং তাকে ধরে বলে যে আমার কাছে আরও একটা ইনফরমেশন আছে। 1 বছর আগে তুমি যে স্কলারশিপ পেয়েছিলে ফ্রান্সে, সেই ডিজাইনটা ছিল শাওয়ের। তুমি শাওয়ের ডিজাইন চুরি করে সাবমিট করে স্কলারশিপ তো পেয়েছিলে, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারোনি। নিজের মেধা নেই বলে তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তুমি ফিরে এসেছো। এসব শুনে জি কিং অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। তখনই জি কিং এর মা তেড়ে আসে ওই ছবিগুলো নিয়ে। শাও তখন ওই ছবিগুলো নিয়ে উড়িয়ে ফেলে আর তারপর বলে যে আমি ইয়ান শাও, ইয়ানজানের সেক্রেটারি এবং তার সিক্রেট ওয়াইফ। আমি ইয়ানজানকে খুবই ভালোবাসি এবং তার জন্য সব কিছু করতে পারি। আর তারপর ইয়ানজানের দিকে ঘুরে বলে যে তুমি কি আমাকে ভালোবাসো। ইয়ানজান এবার এগিয়ে এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সিক্রেটলি কবে ভালোবাসতে শুরু করেছি নিজেও বুঝতে পারিনি। এবং দুজনে কিস করে। তবে মিস্টার সু কান্না করছিল বেচারা। শাও ইয়ানজানকে বলে যে আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তুমি আমাকে ভালোবাসবেই। এরপরে স্ক্রিনে আমরা একটি কথা দেখতে পাই, যেখানে লেখা ছিল যে কাউকে ভালোবাসলে কখনো হাল ছেড়ে দিও না। এরপরে আমাদের দেখানো হয় যে ইয়ানজান একটি কফি নিয়ে শাওয়ের কেবিনে প্রবেশ করে এবং শাওকে কফিটা দিয়ে বলে যে তুমি আজকে ডিনারে কি খাবে। শাও তখন তাকে সেই ছবিগুলো দেখায় এবং বলে যে গত 365 দিনে আমি তোমার জন্য এই খাবারগুলো তৈরি করেছিলাম, প্রত্যেকটা সিরিয়ালই দেয়া আছে। এবার তুমি আমার জন্য আগামী 365 দিন এই সিরিয়ালে খাবার তৈরি করবে। আর এখানে ড্রামার এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।